আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের কোষ এবং কোষের গঠন অধ্যায় দ্বিতীয় ক্লাস। তো আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেটা সিকিউ প্লাস এমসিকিউ উভয়ের জন্য গুরুত্বপূর্ণ, এরকম একটা টপিক সম্পর্কে শিখবো এবং সেই টপিকটার নাম হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর। তো এই টপিকটা আমাদের এইচএসসি, কলেজ, সব জায়গায় এক্সামে সিকিউ এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সিকিউতে আসে যে চিত্রসহ কোষ প্রাচীরের গঠন বর্ণনা করো বা অথবা কোষ প্রাচীরের ভৌত গঠন বর্ণনা করো, এরকম টাইপের কোশ্চেন গুলো আসে। আর তাছাড়াও এমসিকিউ এর জন্য আরো কিছু ছোট ছোট কোশ্চেন বা ছোট ছোট টপিক আমাদের জানতে হয়, তো সেগুলো আমরা জানবো। তো চলো শুরু করা যাক। তো এই কোষপ্রাচীর সম্পর্কে জানার আগে বা কোষপ্রাচীর শুরু করার আগে আমি প্রথমে তোমাদেরকে এই কোষপ্রাচীরের চিত্রটা সম্পর্কে একটু ধারণা দিতে চাই, যে কোষপ্রাচীরের চিত্রটা কেমন হয় বা একটা কোষপ্রাচীর দেখতে আসলে কেমন। এই চিত্রটা যদি একটু খেয়াল করো, তাহলে দেখো এই চিত্রের একদম মাঝখান বরাবর, এই যে মাঝখান বরাবর অংশটা, মাঝখান বরাবর গাঢ় যে অংশটা, এই অংশটাকে কি বলা হচ্ছে? এই অংশটা হলো মধ্যপর্দা, এবং এটি কোষপ্রাচীরের সবচেয়ে ভিতরের অংশ বা একদম অভ্যন্তরের অংশ। তারপরে দেখো এই মধ্যপর্দাকে ঘিরে বা মধ্যপর্দাকে আবৃত করে মধ্যপর্দার দুই পাশে দেখো আরো দুইটা পর্দা আছে। মধ্যপর্দার দুই পাশে যেরকম দুইটা পর্দা আমরা দেখতে পাচ্ছি, এই পর্দাটাকে কি বলা হয়? প্রাথমিক প্রাচীর। অর্থাৎ মধ্যপর্দাকে ঘিরে যে পর্দা অবস্থান করে তার নাম কি? প্রাথমিক প্রাচীর। তারপর দেখো প্রাথমিক প্রাচীরের ঠিক পরে দুই পাশে এই যে এরকম তিন স্তর বিশিষ্ট বা ত্রিস্তরী একটা পর্দা আছে। দুই পাশে আছে দেখো, এই পাশেও ত্রিস্তরী একটা পর্দা, এই পাশেও ত্রিস্তরী একটা পর্দা। তো এই ত্রিস্তরী পর্দাটাকে কি বলা হয়? একে বলা হয় সেকেন্ডারি প্রাচীর। তাহলে আমরা যদি কোষ প্রাচীরের একটা বেসিক গঠন বোঝার চেষ্টা করি, তাহলে দেখবো কোষ প্রাচীরের সবচেয়ে ভিতরে থাকবে কে? মধ্যপর্দা। মধ্যপর্দার পরে কে আছে? প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরের পরে কে আছে? সেকেন্ডারি প্রাচীর। অর্থাৎ সেকেন্ডারি প্রাচীর একদম কিন্তু বাহিরের দিকে, আর মধ্য পর্দাটা একদম ভিতরে। তারপর দেখো এই যে উপরের দিক বরাবর পর্দার একটু অংশ আর নিচের দিক বরাবর পর্দার আরো অংশ, এই মাঝখানে সামান্য দুইটা ছিদ্রের মতো আছে। দেখো উপরের দিকে একটা ছিদ্র আমরা পাচ্ছি বা একটা ফাঁকা স্থান, নিচের দিকে আমরা একটা ছিদ্র পাচ্ছি। তো এই উপরের দিকে যে ফাঁকা স্থান বা ছিদ্রযুক্ত স্থান, তাকে আমরা বলি পিট জোড় বা পিট পেয়ার। পিট জোড় অথবা পিট পেয়ার। পিঠ জোড় অথবা পিঠ পেয়ার। তারপরে দেখো নিচের দিকের এই যে ফাঁকা স্থানটা, একে আমরা কি বলি? একে আমরা বলি পিঠ মেমব্রেন। এই পিঠ মেমব্রেনের অপর নাম হচ্ছে মধ্যপর্দা। একে বলা হয় পিঠ মেমব্রেন বা মধ্যপর্দা। অর্থাৎ আলটিমেটলি আমরা একে পিঠ মেমব্রেন ছাড়াও কিন্তু মধ্যপর্দা বলতে পারি, যেটা এক রকম মধ্যপর্দা। তাহলে আমরা বুঝলাম যে কোষ প্রাচীরের ভৌত গঠনে আমরা কি কি অংশ দেখতে পাচ্ছিলাম। প্রথম অংশটা ছিল মধ্যপর্দা, অর্থাৎ এটা সবচেয়ে ভিতরের অংশ। তারপর কে ছিল? প্রাথমিক প্রাচীর। তারপর প্রাথমিক প্রাচীরকে ঘিরে আছে সেকেন্ডারি প্রাচীর। এইটাই হচ্ছে কোষ প্রাচীরের ভৌত গঠনের অংশ। তারপরে তাছাড়াও আমরা আনুষঙ্গিক কিছু অংশ দেখলাম, যে কি এই পর্দার উপরের দিক আর নিচের দিক বরাবর একটু ফাঁকা অংশ আছে মাঝখানে, উপরের দিকের সাথে নিচের দিক, এই মাঝখানে সংযোগ স্থলে একটু ফাঁকা আছে। এই ফাঁকা স্থানটাকে কি বলা? পিঠ জোড় বা পিঠ পেয়ার। আর নিচের দিকে যে ফাঁকা স্থানটা, এই যে ডান পাশ বরাবর, এই পাশ বরাবর দেখো গিয়ে এখানে একটা ফাঁকা স্থান, তো এই ফাঁকা স্থানটাকে কি বলা হচ্ছে? পিঠ মেমব্রেন। বা পিঠ মেমব্রেনের আরেকটা নাম আছে, সেটা হলো মধ্যপর্দা। কি বলা হয়? পিঠ মেমব্রেন বা মধ্যপর্দা। আমরা কিন্তু চিত্রটা বুঝে ফেললাম। এই চিত্রটা কিন্তু সিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এই চিত্রটা আঁকানো কিন্তু শিখতে হবে। সিকিউ এর গ নাম্বারে প্রায়শই এই কোশ্চেনটা আসে, যে কোষ প্রাচীরের গঠন বর্ণনা করো বা চিত্র সহ গঠন বর্ণনা করো। সেক্ষেত্রে কিন্তু চিত্র মাস্ট, তোমাকে চিত্র দিতে হবে। আর তাছাড়াও যদি বায়োলজিতে কোনো টপিকে, ধরো কোনো কোশ্চেনে তোমাকে বলেছে যে এটার গঠন বর্ণনা করো, এই অঙ্গাণুর গঠন বা ওই অঙ্গাণুর গঠন বর্ণনা করো, সেক্ষেত্রে যদি ওই অঙ্গাণু সংশ্লিষ্ট কোনো চিত্র তোমার বই থেকে থাকে, তাহলে তোমার জন্য আবশ্যক হবে সেই চিত্রটা আঁকানো। সেই চিত্রটা তোমাকে অবশ্যই আঁকাতে হবে। ঠিক আছে, আমরা এতটুকু বুঝলাম। এবার আমরা পরবর্তীতে চলে যাই, অর্থাৎ কোষ প্রাচীরের গঠন সম্পর্কে এখন আমরা জানবো। তাহলে দেখো, পরের টপিকটা আমাদের কি? কোষ প্রাচীর। কোষ প্রাচীরটা আসলে মূলত কি জিনিস? কোষ প্রাচীর হলো একটা জড় প্রাচীর, এবং এই জড় প্রাচীরটা আমরা উদ্ভিদে দেখতে পাবো। উদ্ভিদেই আমরা কোষ প্রাচীরটাকে মেইনলি লক্ষ্য করব। আমাদের শরীরে কিন্তু কোষ প্রাচীর নেই, তাই কোষ প্রাচীর উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য। কোষ প্রাচীর কোথায় দেখা যায়? উদ্ভিদ কোষে দেখা যায়। কোষ প্রাচীর দেখা যায় উদ্ভিদ কোষে। আর এই কোষ প্রাচীর কি রকমের প্রাচীর? কোষ প্রাচীর কিন্তু একটা জড় প্রাচীর। জড় প্রাচীর।
কোষ প্রাচীর একটা জড় প্রাচীর এবং এটি কোথায় দেখা যায়? উদ্ভিদ কোষে দেখা যায়। উদ্ভিদ কোষে এই কোষ প্রাচীর একটা অনন্য বৈশিষ্ট্য, যার কারণে মোটামুটি এই কোষ প্রাচীরটা দ্বারা আমরা অনেকটা উদ্ভিদ কোষ প্রাণী কোষকে আলাদা করে দিতে পারি, যে এর কোষ প্রাচীর নেই তাহলে ও উদ্ভিদ কোষ না, অনেকটা স্বাভাবিক নর্মাল নজরে। কারণ অধিকাংশ ক্ষেত্রে কোষ প্রাচীর আমরা শুধুমাত্র কোথায় পরিলক্ষিত হয় বা কোষ প্রাচীর আমরা কোথায় লক্ষ্য করি? উদ্ভিদ কোষে আমরা কোষ প্রাচীর লক্ষ্য করি। এখন আমরা দেখবো যে কোষ প্রাচীরের ভৌত গঠন, অর্থাৎ আগের পেজটাতে আমরা কোষ প্রাচীরের চিত্রটা দেখেছি এবং সেই চিত্র থেকে কিন্তু আমরা ভৌত গঠনটা বুঝে ফেলেছি। তো কোষ প্রাচীরের ভৌত গঠন আমি কিন্তু সেখানে উল্লেখ করেছি যে কোষ প্রাচীরের ভৌত গঠনের অংশগুলো কি কি ছিল। মনে করে দেখো, মধ্য পর্দা, যে মধ্য পর্দা, প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর, এই তিনটাই কিন্তু কোষ প্রাচীরের ভৌত গঠনের অংশ। তাহলে আমাকে যদি বলা হয় যে কোষ প্রাচীরের ভৌত গঠনে আমি কয়টি অংশ দেখতে পারি বা কয়টি স্তর দেখতে পারি, তাহলে কোষ প্রাচীরের ভৌত গঠনকে আমরা কয়টি স্তরে ভাগ করতে পারি? তিনটি স্তরে বিন্যস্ত। কোষ প্রাচীরের ভৌত গঠনটা কয়টি স্তরে বিন্যস্ত? তিনটি স্তরে বিন্যস্ত। তিনটি স্তরে বিন্যস্ত। এবার আমরা দেখবো যে সেই তিনটা স্তর কি কি এবং প্রত্যেকটা স্তর সম্পর্কে একটু সামান্য আলোচনার চেষ্টা করব। এটা আমাদের সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, প্রথম স্তরটা কি ছিল বা সবার একদম ভিতরের দিকে স্তরটা কি ছিল? মধ্য পর্দা। মধ্য পর্দা, সবচেয়ে ভিতরের অংশটা কি ছিল? মধ্য পর্দা। তাহলে আমরা মধ্য পর্দা সম্পর্কে কি লিখতে পারি? যে এটি কোষ প্রাচীরের প্রথম স্তর, বা কোষ প্রাচীরের প্রথম স্তরটি হচ্ছে মধ্য পর্দা। মধ্য পর্দা কোথার কার স্তর? কোষ প্রাচীরের প্রথম স্তর। এটি কোষ প্রাচীরের প্রথম স্তর। এটি কোষ প্রাচীরের প্রথম স্তর। এতটুকু আমরা বুঝলাম। এখন বুঝতে হবে যে এই মধ্য পর্দাটা কি কি দ্বারা গঠিত, বা মধ্য পর্দার মধ্যে আমরা কি কি দেখতে পাই, কোথা থেকে আসলে মধ্য পর্দাটার উৎপত্তি হয়, সেটা আমরা এখন দেখার চেষ্টা করবো। তাহলে এই মধ্য পর্দাটা কোথায় দেখবো? যে এই সূচনা ঘটে, অর্থাৎ এই মধ্যপর্দা তৈরির সূচনা ঘটে মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে। ওই যে আমরা দেখো মাইটোসিস কোষ বিভাজন করেছিলাম, মাইটোসিসের 5টা পর্যায় দেখেছিলাম বা দশা দেখেছিলাম: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো এই যে লাস্ট যে দশাটা ছিল বা টেলোফেজ দশা, এই টেলোফেজ দশায় মধ্যপর্দা সৃষ্টির সূচনা ঘটে। তাহলে আমরা কি বলতে পারি? যে মাইটোটিক কোষ বিভাজনের মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে এর সূচনা ঘটে। অর্থাৎ টেলোফেজ পর্যায় থেকে মধ্যপর্দা সৃষ্টি ধীরে ধীরে তৈরি হয়, সূচনা হয় বা সূচনা ঘটে। সূচনা হলো, তারপরে এখন দেখতে হবে যে কি কি থেকে এটা মূলত তৈরি হয়। তাহলে আমরা দেখবো যে সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং গলগি বডি থেকে আসা প্যাকটিন জাতীয় ভেসিকল মিলিতভাবে মধ্যপর্দা সৃষ্টি করে। তাহলে কি কি মিলে সৃষ্টি হয় মধ্যপর্দা? সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট, সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট, সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং প্যাকটিন জাতীয় ভ্যাসিকলস, এবং প্যাকটিন জাতীয় ভ্যাসিকলসটা আবার কোথা থেকে আসে? গলগি বডি থেকে। এবং গলগি বডি থেকে আসা প্যাকটিন জাতীয় ভ্যাসিকলস, প্যাকটিন জাতীয় ভ্যাসিকল। তাহলে সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট, এটা দিকে একটু খেয়াল করলে দেখো এখানে আরেকটা এমসিকিউ তোমার শিক্ষা হয়ে যাবে। কি সেটা? যে এই বলতে পারে যে মধ্যপর্দা সৃষ্টিতে যে ফ্র্যাগমোপ্লাস্টের প্রয়োজন হয়, সেই ফ্র্যাগমোপ্লাস্ট কোথা থেকে আসে? অ্যান্সারটা কি হবে? দেখো, সাইটোপ্লাজম থেকে। তারপরে প্যাকটিন জাতীয় ভ্যাসিকল কোথা থেকে আসে? গলগি বডি থেকে। এগুলো কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আবার আরো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, মধ্যপর্দা এটি কোষপ্রাচীরের কততম স্তর? প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা সর্বশেষ? মানে এটা কিন্তু কোষপ্রাচীরের প্রথম স্তর বা একদম
অভ্যন্তরস্থ স্তর বা একদম ভিতরের স্তর। তারপরে মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে সূচনা হয়। কোশ্চেন আসতে পারে যে কোষ বিভাজনের কোন পর্যায়ে মধ্যপর্দা সৃষ্টির সূচনা হয়, তাহলে অ্যান্সারটা কি হবে? মধ্যপর্দা। তা সরি, টেলোফেজ পর্যায়ে। মাইটোটিক কোষ বিভাজনের কোন পর্যায়ে মধ্যপর্দা সৃষ্টির সূচনা হয়? অ্যান্সার কি হবে? টেলোফেজ পর্যায়ে। তাহলে দেখো এই একটা পার্ট থেকে আমরা কতগুলো এমসিকিউ শিখে ফেললাম। ঠিক আছে, আমরা এখন যাই যে গলগি বডি থেকে আসা প্যাকটিন জাতীয় ভ্যাসিকল মিলিতভাবে 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 কি সৃষ্টি করবে? মধ্যপর্দা সৃষ্টি করে। মিলিতভাবে মধ্যপর্দা সৃষ্টি করে। মধ্যপর্দা সৃষ্টি করলো। তারপরে আমরা দেখতে পারবো এই যে মধ্যপর্দাটা, এই মধ্যপর্দায় প্যাকটিক অ্যাসিড আবার বেশি থাকে, যার কারণে প্রথম দিকে একটি জেলির মতো থাকে। তো এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ যে মধ্যপর্দায় কি বেশি থাকার কারণে এটি জেলির মতো থাকে। আমরা লিখতে পারি যে মধ্যপর্দায় প্যাকটিক অ্যাসিড বেশি থাকায়, মধ্যপর্দায় প্যাকটিক অ্যাসিড প্যাকটিক অ্যাসিড বেশি থাকায় প্রথম দিকে এটি জেলির মতো থাকে। প্যাকটিক অ্যাসিড বেশি থাকার কারণে এটা জেলির মতো বা ঘন অবস্থায় থাকে। প্রথম দিকে এটি জেলির মতো থাকে। প্রথম দিকে এটি জেলির মতো বা জেলির ন্যায় থাকে। আমরা মধ্যপর্দা সম্পর্কে আলোচনা কিন্তু দেখে ফেললাম। তাহলে আমাদের কোষপ্রাচীর ভৌত গঠনের 3টে স্তরের মধ্যে প্রথম স্তরটা কমপ্লিট হয়ে গেল, যে মধ্যপর্দা সম্পর্কে আমরা জেনে ফেলেছি। এবার আমরা দ্বিতীয় স্তরে আসি, যে দ্বিতীয় স্তরটা কি ছিল? দ্বিতীয় স্তরটা ছিল প্রাথমিক প্রাচীর। দ্বিতীয় স্তর কে ছিল? প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর। এবার আমরা প্রাথমিক প্রাচীর সম্পর্কে একটু জানার চেষ্টা করব। প্রাথমিক প্রাচীর কি দ্বারা তৈরি হয় বা কিভাবে হয়? তাহলে মধ্যপর্দা ছিল কোষ প্রাচীর প্রথম স্তর, তাহলে প্রাথমিক প্রাচীর কততম স্তর হবে? দ্বিতীয় স্তর হবে এটি। তাহলে আমরা কি লিখবো? এটি কোষ প্রাচীরের দ্বিতীয় স্তর। এটি কোষ প্রাচীরের দ্বিতীয় স্তর। এটি কোষ প্রাচীরের দ্বিতীয় স্তর। তারপরে আমরা খেয়াল করব যে এই যে প্রাথমিক প্রাচীরটা, এটার একটা পুরুত্ব দেওয়া আছে, দেখবা প্রাথমিক প্রাচীর কতটুকু পুরু? 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু। এবং এটি কি কি দ্বারা তৈরি হয় সেটা যদি আমরা দেখি, তাহলে দেখবো যে এটি এটি কোষ প্রাচীরের দ্বিতীয় স্তর। তারপরে এটি কি কি দ্বারা তৈরি হয়? এটি সেলুলোজ, সেলুলোজ, হেমিসেলুলোজ, এটি সেলুলোজ, হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন জমা হয়। সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন জমা হয়ে তৈরি হয়। সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন জমা হয়ে তৈরি হয়, জমা হয়ে তৈরি হয়। এবং এই স্তরটা কতটুকু পুরুত্ব? এবং এর পুরুত্ব, এই স্তরটা কতটুকু পুরু? 1 থেকে 3 মাইক্রোমিটার, এবং এর পুরুত্ব 1 থেকে 3 মাইক্রোমিটার। অনেক পাতলা টাইপের একটা স্তর কিন্তু প্রাথমিক প্রাচীর। তাহলে আমরা প্রাথমিক প্রাচীরটা বুঝে ফেললাম। প্রাথমিক প্রাচীর কি? প্রথমে এটা দ্বিতীয় স্তর, তারপরে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন জমা হয়ে এটি তৈরি হয়, এবং এই প্রাথমিক প্রাচীর পুরুত্ব কতটুকু? 1 থেকে 3 মাইক্রোমিটার। এবার আমরা দেখব যে সেকেন্ডারি প্রাচীর। প্রাথমিক প্রাচীর দেখা শেষ আমাদের, এবার আমাদের কোথায় যেতে হবে? সেকেন্ডারি প্রাচীরে। সেকেন্ডারি প্রাচীর এটা কততম স্তর? এটা হবে তৃতীয় স্তর। সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর যদি আমরা দেখার চেষ্টা করি, এটি কোষ প্রাচীরের কততম স্তর বলতো? এটি কোষ প্রাচীরের তৃতীয় স্তর। এটি কোষ প্রাচীরের তৃতীয় স্তর। এটি কোষ প্রাচীরের তৃতীয় স্তর। এবার এই সেকেন্ডারি প্রাচীরটা আবার কি কি দ্বারা গঠিত? সেকেন্ডারি প্রাচীর আমরা দেখব সাধারণত সেলুলোজ এবং লিগনিন দ্বারা গঠিত।
সেকেন্ডারি প্রাচীর, এটি কোষ প্রাচীরের তৃতীয় স্তর। এই স্তরটি অধিকতর পুরু। এই স্তরটি কিন্তু প্রাথমিক প্রাচীরের তুলনায় আবার একটু বেশি পুরু। এই স্তরটি অধিকতর পুরু। অধিকতর পুরু। এই পুরুত্বটা কত? এর পুরুত্ব হচ্ছে 5 থেকে 10 মাইক্রোমিটার। স্তরটি অধিকতর পুরু এবং সেলুলোজ ও লিগনিন দ্বারা গঠিত। কি কি দ্বারা গঠিত? সেলুলোজ ও লিগনিন। এবং সেলুলোজ ও লিগনিন, সেলুলোজ ও লিগনিন দ্বারা গঠিত। দেখো তাহলে আমাদের এই স্তরটা দেখার মাধ্যমে আমাদের কিন্তু টোটাল কোষ প্রাচীরের ভৌত গঠনটা একদম শেষ হয়ে গেছে, বা কোষ প্রাচীরের ভৌত গঠন কোশ্চেন এর অ্যান্সারটা আমাদের এখানেই শেষ। যদি এরকম কোশ্চেন আসে যে চিত্র সহ কোষ প্রাচীরের ভৌত গঠন আলোচনা করো, তাহলে প্রথমে তো আমরা আগের স্লাইডে চিত্রটা দিব। চিত্র দেওয়ার পর আমরা এই যে এতটুকু বর্ণনা লিখবো। এতটুকু বর্ণনা লিখতে কিন্তু তোমার খুব বেশি সময় লাগবে না। তাহলে এই কোশ্চেনটা কিন্তু অনেকটা বেশি টাইমও কিল করবে না, তুমি খুব ইজিলি এখানে ফুল মার্কসও তুলে ফেলতে পারো। তাহলে আমরা আবার একটু রিক্যাপ করে আসি যে কোষ প্রাচীরের ভৌত গঠনে আমরা কয়টা স্তর দেখেছি? 3টা স্তর, মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। তো প্রথমে আসি মধ্যপর্দা। এটা কি? মধ্যপর্দা কোষ প্রাচীরের প্রথম স্তর আর মাইটোটিক কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ের সূচনা হয়। তারপর কি দেখলাম? সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং গলগি বডি থেকে আসা প্যাকটিন জাতীয় ভেসিকল মিলিতভাবে মধ্যপর্দা সৃষ্টি করে। আর মধ্যপর্দায় প্যাকটিক অ্যাসিড বেশি থাকার কারণে প্রথম দিকে এটি জেলিনায় থাকে। তো সিকিউতে অ্যান্সার করার ক্ষেত্রে তোমরা এই লাইনটা স্কিপ করলেও পারো, কোনো সমস্যা নেই। যদি তোমার মনে হয় যে একটু বেশি বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি একটা লাইন স্কিপ করে দিতে পারি, কোনো প্রবলেম এতে হবে না। তারপরে দেখো যে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর আমরা কি বলবো? যে এটি কোষ প্রাচীরের দ্বিতীয় স্তর এবং এটি সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন জমা হয়ে তৈরি হয়। আর এর পুরুত্ব কত? 1 থেকে 3 মাইক্রোমিটার। তারপরে আসি সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর কি? কোষ প্রাচীরের তৃতীয় স্তর। এই স্তরটি অধিকতর পুরু। কতটুকু পুরু? দেখো 5 থেকে 10 মাইক্রোমিটার এবং সেলুলোজ ও লিগনিন দ্বারা গঠিত। তাহলে প্রাথমিক প্রাচীর কি দ্বারা গঠিত? সেলুলোজ, হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন। এবং সেকেন্ডারি প্রাচীর কি দ্বারা গঠিত? সেলুলোজ আর লিগনিন দ্বারা গঠিত। তারপরে খেয়াল করবে যে আরো কিছু স্পেশাল উদ্ভিদের ক্ষেত্রে এই যে সেকেন্ডারি প্রাচীর, এর বাইরে আরো একটা স্তর থাকে, বা এই 3টা স্তরের বাইরেও আর একটা অতিরিক্ত স্তর তাদের থাকে। তো সেই স্তরটাকে বলা হয় টারশিয়ারি প্রাচীর। এটা সব উদ্ভিদের ক্ষেত্রে থাকে না। এটা সাধারণত সব উদ্ভিদের ক্ষেত্রে থাকে না, বিরল কিছু ক্ষেত্রে সেকেন্ডারি প্রাচীরের বাইরে আরো একটা স্তর দেখা যায়, সেটা হলো টারশিয়ারি প্রাচীর। তাহলে দেখো আমাদের কিন্তু কোষ প্রাচীরের ভৌত গঠনটা আশা করি তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। তো পরবর্তীতে দেখো কি আছে? কোষ প্রাচীরের রাসায়নিক গঠন। অর্থাৎ একটা কোষ প্রাচীরে আমরা তখন ভৌত গঠন দেখেছি যে ভিতরে কি কি অংশ ছিল বা কয়টা পার্ট আমি তাকে ভাগ করতে পারি, মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। এবার দেখতে হবে যে কোষ প্রাচীরের রাসায়নিক গঠন, এখানে কি কি রাসায়নিক উপাদান বা রাসায়নিক পদার্থের সমন্বয়ে এই কোষ প্রাচীরটা গঠিত, সেটা এবার আমাদের দেখার বিষয়। তাহলে যদি কোষ প্রাচীরের রাসায়নিক গঠন খেয়াল করি, আমরা প্রথমেই দেখবো যে কোষ প্রাচীরের প্রধান উপাদান কি বলতো? কোষ প্রাচীরের প্রধান উপাদান কিন্তু সেলুলোজ। কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ। কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ। তারপরে এবার আমরা আরো কিছু আনুষঙ্গিক উপাদান দেখব। সেই উপাদানগুলো কি কি? সেই উপাদানগুলো দেখবো যে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, প্যাকটিন, এগুলো আমরা দেখব। তাহলে এই যে কোষ প্রাচীরের রাসায়নিক গঠনের মধ্যে আমরা আরো কিছু উপাদান দেখব। সেগুলো কি? প্রথমেই তো আছে সেলুলোজ, কারণ এটা প্রধান উপাদান। তারপরে আমরা দেখব হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ। তারপরে কি দেখব? প্যাকটিন এবং শেষে গিয়ে পাবো গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন। তো কোষ প্রাচীরের সেলুলোজ কতটুকু আছে? দেখো কোষ প্রাচীরের সেলুলোজ আছে 40% বা 40%। হ্যামি সেলুলোজ কতটুকু আছে? 20%। হ্যামি মানে অর্ধেক, তাহলে সেলুলোজ 40, হ্যামি সেলুলোজ কত হবে? 20%। প্যাকটিন কতটুকু আছে? প্যাকটিন আছে 30%। এবং গ্লাইকোপ্রোটিন আমরা কতটুকু পাবো? 10%। 10% আছে গ্লাইকোপ্রোটিন। তাহলে এটা কিন্তু হয়ে গেল কোষ প্রাচীরের
রাসায়নিক গঠন, কোষপ্রাচীরের রাসায়নিক গঠন আমরা বুঝলাম যে কোষপ্রাচীর মেইনলি কি কি থাকবে, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন এবং গ্লাইকোপ্রোটিন। এখানে সেলুলোজ থাকবে সবচেয়ে বেশি, আর সেলুলোজ হলো কোষপ্রাচীরের প্রধান উপাদান। সেলুলোজ আছে 40%, হেমিসেলুলোজ আছে 20%, পেকটিন আছে 30% এবং গ্লাইকোপ্রোটিন আছে 10%। এবার আমরা কিন্তু আরো কিছু অংশ দেখেছিলাম যে প্রাথমিক প্রাচীরের গঠনে আমরা কি কি দেখেছিলাম মনে করে দেখো, পাইছিলাম সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন, এই তিনজনকে কিন্তু আমরা প্রাথমিক প্রাচীরের গঠনের মধ্যেও পেয়েছি। তো এখন আবার দেখবো যে এই যে হেমিসেলুলোজে কিছু ধরনের পলিস্যাকারাইড থাকে। তো কি কি পলিস্যাকারাইড থাকে সেগুলো আমাদের একটু এমসিকিউ এর জন্য জানতে হবে। তো এই হেমিসেলুলোজে হেমিসেলুলোজ হেমিসেলুলোজে দেখবো কি কি পলিস্যাকারাইড থাকে। হেমিসেলুলোজে তোমরা দেখবা যে জাইল্যান্স, অ্যারাবানস আর গ্যালাকট্যান্স। জাইল্যান্স, অ্যারাবান আর গ্যালাকট্যান্স, জাইল্যান্স, অ্যারাবান এবং গ্যালাকট্যান্স নামক কি থাকে, পলিস্যাকারাইড থাকে। পলিস্যাকারাইড, হেমিসেলুলোজে এই তিন ধরনের পলিস্যাকারাইড আমরা দেখতে পাবো, জাইল্যান্স, অ্যারাবানস এবং গ্যালাকট্যান্স নামক পলিস্যাকারাইড আমরা দেখতে পারবো। তারপরে দেখবো যে এই যে আরো একটা উপাদান আছে কোষ প্রাচীরের মধ্যে, সেটা হলো জাইলোগ্লুকান। এই জাইলো জাইলোগ্লুকান জাইলোগ্লুকানের কাজটা কি, জাইলোগ্লুকান প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। প্রায় সময় এমসিকিউ আসে যে নিচের কোনটি কোষ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে, অ্যান্সার কি হবে, জাইলোগ্লুকান প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। কাজ করে কে, জাইলোগ্লুকান প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। এবার আমরা দেখবো যে আরো কিছু ছোট ছোট এমসিকিউর মধ্যে কি কি আছে দেখবা যে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কি দ্বারা গঠিত, বা শৈবাল এরকম কোনটার কোষপ্রাচীর কি কি দ্বারা গঠিত, এগুলো একটু দেওয়া আছে। তো আমরা দেখবো যে ছত্রাকের প্রাচীর, ছত্রাকের কোষপ্রাচীর, ছত্রাক ছত্রাকের কোষপ্রাচীর কি দ্বারা গঠিত, দেখবো কাইটিন দ্বারা গঠিত। ছত্রাকের কোষপ্রাচীর গঠিত কাইটিন দ্বারা। তারপরে আমরা যদি দেখি যে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর, ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কি দ্বারা গঠিত, ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর গঠিত লিপিড প্রোটিন পলিমার দ্বারা। লিপিড প্রোটিন পলিমার, লিপিড প্রোটিন পলিমার দ্বারা ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর গঠিত। তারপরে আরো কিছু দেখবো যে শৈবালের কোষপ্রাচীর কি কি পাবো আমরা, গ্লাইকোপ্রোটিন এবং পলিস্যাকারাইড দ্বারা। শৈবাল শৈবালের কোষপ্রাচীর কি কি পাবো, গ্লাইকোপ্রোটিন আর পলিস্যাকারাইড। গ্লাইকোপ্রোটিন আর কি পাবো আমরা, পলিস্যাকারাইড। গ্লাইকোপ্রোটিন আর পলিস্যাকারাইড পাবো আমরা শৈবালের কোষপ্রাচীরে। গ্লাইকোপ্রোটিন আর পলিস্যাকারাইড। তাহলে এগুলো ছিল কোষপ্রাচীরের রাসায়নিক গঠনের কিছু অংশ। তো সেই রাসায়নিক গঠনে আমরা আরো কিছু জীবেরও কোষপ্রাচীরের গঠনটাও জেনে নিলাম যে তাদের কোষপ্রাচীরের উপাদানটা কি। তাহলে আমরা যদি আবার একটু রিক্যাপ করি, কোষপ্রাচীরের প্রধান উপাদান কি, সেলুলোজ। তারপরে কোষপ্রাচীরে সেলুলোজ কতটুকু থাকে, 40%, হেমিসেলুলোজ 20%, প্যাকটিন 30%, গ্লাইকোপ্রোটিন 10%। তারপর দেখলাম কি, হেমিসেলুলোজে জাইলেন্স, অ্যারাবান্স আর গ্যালাকট্যান্স নামক পলিস্যাকারাইড থাকে। আর জাইলোগ্লুকান এটি কি করে, প্রাচীর গঠনে ক্রসলিঙ্ক হিসেবে কাজ করে। তারপরে দেখলাম ছত্রাকের কোষপ্রাচীর কি দ্বারা গঠিত, কাইটিন দ্বারা গঠিত। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কি দ্বারা গঠিত, লিপিড প্রোটিন পলিমার দ্বারা গঠিত। এবং শৈবালের কোষপ্রাচীর কি দ্বারা গঠিত, গ্লাইকোপ্রোটিন আর পলিস্যাকারাইড দ্বারা গঠিত শৈবালের কোষপ্রাচীর। এখন দেখো যে এখানে কি আছে, কোষপ্রাচীরের সূক্ষ্ম গঠন। এতক্ষণ আমরা ভৌত গঠন দেখেছি, রাসায়নিক গঠন দেখেছি, এখন দেখতে হবে সূক্ষ্ম গঠন। তো সূক্ষ্ম গঠনের মধ্যে কি কি আছে, প্রথম বা কোষপ্রাচীরের প্রধান উপাদানটা হচ্ছে সেলুলোজ, এটা কিন্তু আমরা জানি। তাহলে এই সূক্ষ্ম গঠনটা আমরা একটা ছোট্ট ফ্লো চার্টের মাধ্যমে পড়বো, তাহলে আমাদের এটা পড়তে বা মনে রাখতে ইজি হবে। তো কোষপ্রাচীরের সূক্ষ্ম গঠন যদি প্রথমেই দেখার চেষ্টা করি, প্রথমে কি আসবে, অবশ্যই সেলুলোজ আসবে। প্রথমে আসবে আমাদের সেলুলোজ, কারণ কোষপ্রাচীরের প্রধান উপাদান কি ছিল, সেলুলোজ। সেলুলোজ সেলুলোজ থেকে যাবে সেলুলোজ চেইনে, সেলুলোজ থেকে আমরা পাবো সেলুলোজের চেইন।
সেলুলোজ চেইন। তো সেলুলোজ চেইন আবার কি কি দ্বারা গঠিত যদি খেয়াল করি, সেলুলোজ চেইন গঠিত 1 থেকে 3,000 সেলুলোজ মিলে। 1 থেকে 3,000 সেলুলোজ একত্রিত হয়ে কি গঠন করে? সেলুলোজ চেইন। তারপরে আমরা আসি যে সেলুলোজ চেইন থেকে কি তৈরি হবে। সেলুলোজ চেইন থেকে তৈরি হবে ক্রিস্টালাইন মাইসেলি বা মাইসেলি। মাইসেলি। আর এই মাইসেলিকে কিন্তু কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হয়। তো সেলুলোজ চেইন, কয়টা সেলুলোজ চেইন মিলে মাইসেলি গঠন হয়? প্রায় 100টি সেলুলোজ চেইন মিলে মাইসেলি গঠন হয়। আর মাইসেলির একটা স্পেশাল নাম বা স্পেশাল পরিচয় আমরা কি দেখলাম? মাইসেলিকে কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হয়। ক্ষুদ্রতম একক, কোষপ্রাচীরের ক্ষুদ্রতম একক বা ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হয় কাকে? মাইসেলিকে। মাইসেলিকে আমরা কোষপ্রাচীর ক্ষুদ্রতম একক বা কোষপ্রাচীর ক্ষুদ্রতম গাঠনিক একক বলতে পারি। তারপরে মাইসেলি থেকে কি তৈরি হয়? মাইসেলি থেকে আমরা দেখব মাইক্রোফাইব্রিল তৈরি হবে। মাইসেলি থেকে তৈরি হবে মাইক্রোফাইব্রিল। মাইক্রোফাইব্রিল। কয়টা মাইসেলি মিলে কিভাবে মাইক্রোফাইব্রিল তৈরি হচ্ছে? 20টা মাইসেলি মিলে আমরা দেখব 20টি মাইসেলি মিলে কি তৈরি হয়? মাইক্রোফাইব্রিল তৈরি হয়। তারপরে মাইক্রোফাইব্রিল থেকে আমরা কোথায় যাব? ম্যাক্রোফাইব্রিলে। ম্যাক্রোফাইব্রিল। ম্যাক্রোফাইব্রিল। কয়টা মাইক্রোফাইব্রিল মিলে ম্যাক্রোফাইব্রিল তৈরি হয়? আমরা দেখব 250টা মাইক্রোফাইব্রিল মিলে ম্যাক্রোফাইব্রিল তৈরি হয়। আর ম্যাক্রোফাইব্রিল থেকে সবশেষে কি তৈরি হবে? তন্তু। তন্তু বা ফাইবার, অনেকগুলো মাইক্রোফাইব্রিল একত্রিত হয়ে তন্তু গঠন করে। তাহলে এটা ছিল কোষপ্রাচীরের সূক্ষ্ম গঠন। এই সূক্ষ্ম গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেখো পরিমাণগুলো, যে কতগুলো সেলুলোজ মিলে সেলুলোজ চেইন গঠিত হয়? 1 থেকে 3,000। তারপরে সেলুলোজ চেইন থেকে কি গঠন হয়? মাইসেলি। কতগুলো মাইসেলি কিভাবে গঠিত হয়? প্রায় 100টি সেলুলোজ চেইন মিলে মাইসেলি গঠন হয়। আর এই মাইসেলিকে কোষপ্রাচীরের ক্ষুদ্রতম একক বা ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হয়। তারপর আমরা কি দেখলাম? মাইক্রোফাইব্রিল তৈরি হয়। মাইক্রোফাইব্রিল 20টি মাইসেলি মিলে তৈরি হয়। তারপর 250টি মাইক্রোফাইব্রিল মিলে কি তৈরি হয়? ম্যাক্রোফাইব্রিল। আর অবশেষে এই ম্যাক্রোফাইব্রিল থেকে কি তৈরি হয়? তন্তু। এটা ছিল কোষপ্রাচীরের সূক্ষ্ম গঠন। আশা করি এই গঠনটা তোমরা বুঝতে পারছো। এটা এই ফ্লো চার্টটা মনে রাখলে তোমাদের পক্ষে এটা মনে রাখা খুবই ইজি হবে। তো এভাবে করে তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। পরবর্তীতে কি আছে দেখো, কোষ প্রাচীরের কাজ। এই কাজটা কিন্তু এমসিকিউ সিকিউ সব জায়গাতে গুরুত্বপূর্ণ। সিকিউ তো অনেক সময় খ নাম্বার আসতে পারে যে কোষ প্রাচীরের কাজ লিখো, অথবা এমসিকিউ তে তো আসার সম্ভাবনা আছে যে নিচে কোনটি কোষ প্রাচীরের কাজ বা নিচের কোনটি কোষ প্রাচীরের কাজ নয়, এভাবে করেও কিন্তু আসতে পারে। তাহলে আমরা একটু কোষ প্রাচীরের কাজগুলো দেখে নেই। কোষ প্রাচীরের কাজের মধ্যে প্রথমে একটা প্রাচীর মূলত কি কাজ করে? ভিতরের অংশগুলোকে রক্ষা করে, একটা আকার প্রদান করে, এগুলোই তো একটা প্রাচীরের কাজ। তাহলে কোষ প্রাচীরের প্রধান কাজ হলো, বা কোষ প্রাচীরের কাজের মধ্যে আমরা দেখব কোষকে সুনির্দিষ্ট আকৃতি দান। কোষকে সুনির্দিষ্ট আকৃতি দান। তারপর আমরা কি দেখব? তারপর দেখব ভিতরের সজীব বস্তুকে রক্ষা। একটা প্রাচীরের কাজই কি? প্রাচীরের ভিতরে যা কিছু থাকবে সেগুলোকে সে রক্ষা করবে, এই জন্য কিন্তু সে প্রাচীর। সজীব বস্তুকে রক্ষা। তাহলে কোষের আকৃতি দান, সজীব বস্তুকে রক্ষা। তারপর আমরা দেখব যে কোষ প্রাচীর কোষকে কি করে? শক্তি ও দৃঢ়তা প্রদান করে। শক্তি ও দৃঢ়তা প্রদান। একটা কোষ যখন বাইরে থেকে একটা আবরণ দ্বারা আবৃত থাকবে, তখন কিন্তু ও যে কোনো বাধা বিপত্তি প্রতিকূল অবস্থা থেকে নিজেকে রক্ষা করতে পারবে। এই যে তাকে বিভিন্ন বাধা বিপত্তি থেকে বেঁচে থাকার একটা শক্তি, তারপরে একটা দৃঢ়তা প্রদান করলো, এটা কে প্রদান করলো? কোষ প্রাচীর প্রদান করছে। তারপরে আমরা দেখব যে পানি খনিজ লবণ শোষণ ও পরিশোষণে সাহায্য করে। পানি ও খনিজ লবণ শোষণ ও পরিশোষণে সাহায্য করে। পানি ও খনিজ লবণ শোষণ, পানি ও খনিজ লবণ শোষণ ও পরিশোষণে সাহায্য করে। পানি ও খনিজ লবণ শোষণ ও পরিশোষণে সাহায্য করে। এগুলো ছিল মূলত কোষ প্রাচীরের কাজ। তারপরে তাছাড়া আমরা আরো একটা কাজ দেখতে পারবো, এই কাজটা একটু এমসিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ, এটা একটু হাইলাইট করে রাখবো, যেটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। সেটা কি? বহি এবং অন্ত উদ্দীপনার পরিবাহক রূপে প্লাজমোডেসমাটা কাজ করে। কোষ প্রাচীরের বাহিরের এবং ভিতরের উদ্দীপনাগুলোর পরিবহন করে। বাহিরের উদ্দীপনাকে ভিতরে নেয়, ভিতরের উদ্দীপনাকে বাহিরে নেয়। এই যে পরিবহনের কাজটা হয়, এখানে পরিবাহক রূপে কে কাজ করে? প্লাজমোডেসমাটা।
বহি ও অন্ত উদ্দীপনার পরিবাহক রূপে পরিবাহক রূপে কে কাজ করে? পরিবাহক রূপে কাজ করে প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটা, এটা কিন্তু প্রায় সময় এমসিকিউতে আসে যে নিচের কোনটি বহি এবং অন্ত উদ্দীপনার পরিবাহক রূপে কাজ করে। তাহলে অ্যান্সার কি হবে? প্লাজমোডেসমাটা। ডেসমাটা। এই ছিল কোষ প্রাচীরের কাজ। তাহলে দেখো যে আশা করি আজকের ক্লাসটা করলে তোমাদের কোষ প্রাচীর সম্পর্কে যদি কোনো সমস্যা থাকে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। কেউ যদি এটা না পড়ে থাকো তারও কয়েকবার ইনশাল্লাহ পড়া হয়ে যাবে। তাহলে তোমরা আশা করি সবকিছু সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।